কয়লা সংকটে বন্ধ পায়রা, গরম আর লোডশেডিংয়ে নাজেহাল জনসাধারণ। অতিরিক্ত তাপমাত্রায় ওষুধ নষ্টের শঙ্কা। আগামী নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ বলেন প্রধানমন্ত্রী। নানামুখী ষড়যন্ত্র চলছে, নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকার আহ্বান। স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসা শুরু, পাইকারি বাজারেও কমতে শুরু করেছে দাম। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে মানসিকভাবে শক্তিশালী টাইগাররা ভালো খেলতে চান নতুন মুখ দীপু। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। তীব্র দাবদাহ আরও এক সপ্তাহ চলবে। জুন মাস জুড়েই থাকবে গরমের আধিক্য, বলছে আবহাওয়া অফিস। এর মাঝে আছে লোডশেডিং। দিনে কিংবা রাতে নিয়ম করে চলছে বিদ্যুতের আসা যাওয়া। তারপরও কয়লা সংকটে সোমবার বন্ধ হয়ে গেছে দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রার উৎপাদন। পাওয়ার সেলের মহাপরিচালক বলছেন আরও 2 সপ্তাহ 24 ঘন্টায় লোডশেডিং এর কবলে থাকবে সারা দেশ। আতিয়া আনোয়ার অন্তু রিপোর্ট। সকাল, দুপুর, বিকেল কিংবা সন্ধ্যা, সাধারণ মানুষের এখন 24 ঘন্টার প্রায় অর্ধেক সময় ভরসা হাত পাখা কিংবা চার্জার ফ্যান। গ্রামের অবস্থা আরও ভয়াবহ। কোথাও কোথাও 24 ঘন্টায় 16 থেকে 18 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। এতে একদিকে দুর্বিষহ হয়ে উঠেছে নগর জীবন, অন্যদিকে শিল্প, কৃষি ও কলকারখানায় ক্ষতির মুখে পড়েছে উৎপাদন। বর্তমানে বাংলাদেশের প্রতিদিন গড় বিদ্যুতের চাহিদা 16 থেকে প্রায় 16,500 মেগাওয়াট, যার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 13 থেকে 13,500 মেগাওয়াট। সক্ষমতা থাকলেও দেশে গ্যাস ও কয়লার সংকটে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় অর্ধেকের কিছুটা বেশি কাজে লাগানো যাচ্ছে। আর 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা বন্ধ হয়েছে সোমবার দুপুরে। পাওয়ার সেলের মহাপরিচালক জানান, তীব্র তাপদাহের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে বিদ্যুতের চাহিদা বেড়েছে প্রায় 2500 মেগাওয়াট। জ্বালানি সংকট থাকায় আগামী 12 জুন পর্যন্ত লোডশেডিং 24 ঘন্টায় অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা আমাদের যে চাহিদা পূরণ করতে পারছি না, কারণ জ্বালানির অভাবে, এবং সেই জ্বালানি কিনতে যে আমাদের বৈদেশিক এলসি ওপেন করতে বৈদেশিক মুদ্রা লাগে, সেটা যোগান দিতে গিয়ে আমাদেরকে কিছুটা কষ্ট পেতে হয়েছে, ব্যাক পেতে হয়েছে, দেরি করতে হয়েছে। ফলে কিন্তু আজকে যেটা সবচেয়ে বেশি আলোচিত, যে পায়রা আজকে বন্ধ হয়ে গিয়েছে, সেই পায়রার কয়লাও সেভাবে আমরা সংগ্রহ করতে পারি নাই। মাননীয় প্রতিমন্ত্রী আমাদেরকে নিয়ে বসেছে, আমরা পুরো বিষয়টা বিশ্লেষণ করেছি যে আজকে থেকে 12 তারিখ পর্যন্ত একটা পর্যায়ে আমাদের যাবে, যেটা বর্তমান অবস্থায় হয়তো বিরাজ করবে। জ্বালানি বিশেষজ্ঞদের মত, এই সংকট সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে না। কয়লা আমদানিতে সময় লাগবে 1 মাস। এর মাঝে বকেয়া রয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ, ফলে চলমান সংকট হতে পারে দীর্ঘায়িত। এটা চলতে থাকবে। এই ডলার যতদিন আপনার ডলার সমস্যাটা এভাবে থাকবে, ততদিন এই সাপ্লাই চেইনে এই ডিসরাপশনটা হবে। সুতরাং এখন আমরা যেটা মনে করছি যে আমাদের এই বিদ্যুৎটা নিরবচ্ছিন্ন হতে 1 মাস না, বেশ কয়েক মাস সময় লাগবে। দেশে বিদ্যুৎ ইউনিট মোট 170টি, এর মধ্যে শনিবার পর্যন্ত পূর্ণ সক্ষমতায় চলেছে মাত্র 48টি ইউনিট। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা। এদিকে সঠিক তাপমাত্রায় রাখা হচ্ছে না নিত্য প্রয়োজনীয় ওষুধ। অতিরিক্ত তাপমাত্রায় গুণগত মান এবং কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। দোকানিরা বিষয়টি জানলেও এ নিয়ে সচেতন নন ক্রেতারা। এ বিষয়ে ওষুধ প্রশাসনের নির্দিষ্ট নীতিমালা থাকলেও নেই নজরদারি। এ অবস্থা চলতে থাকলে জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। রাজন নামের এই ব্যাংক কর্মকর্তা কয়েক দোকান ঘুরে ওষুধ কিনলেন। দাম, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এসব ব্যাপারে সচেতন তিনি। তবে সঠিক তাপমাত্রায় দোকানে ওষুধ রাখা হয়েছিল কিনা সে ব্যাপারে অন্য আর 10 জনের মতো তারও নেই তেমন সচেতনতা। দোকানের টেম্পারেচার আমরা তো বুঝবো না, এখানে টেম্পারেচার আমাদের পরিমাপ করার তেমন কোনো যন্ত্র নাই, বা আমরা এত সুন্দরভাবে ধরতেও পারি না। ওষুধগুলোর ডেট দেখি, এছাড়া আর কিছু আমরা দেখি না ভালো মন্দ। আর যেটা ফ্রিজজাত করার কথা সেটা তো তারা নিজেরই বলে দেয়।
বিক্রেতারা সচেতনভাবে বিষয়টি এড়িয়ে যান। দোকানে আসার আগেই সরবরাহকারী কাভার্ড ভ্যানের তাপমাত্রা অনেক বেশি থাকে বলে অভিযোগ তাদের। যে গাড়িতে করে আসতেছে ওইটা ফ্রিজের গাড়ি ছিল না, নর্মাল গাড়ি ছিল। ওই সময় টেম্পারেচার গাড়ির মধ্যে যদি একটা জিনিস রাখা হয়, ওই সময় গাড়ির টেম্পারেচার কত ছিল ওটা আপনাদেরকে আগে করতে হবে, জাস্টিফাই করতে হবে। যেগুলো আপনার ইন্ডাকশন আইটেম কিছু ট্যাবলেট আইটেম রাখা যায়, ওগুলো ফ্রিজে যতটুকু রাখার সম্ভব অতটুকু রাখি আমরা। ইনসুলিন বা ওই জাতীয় ইনজেকশন ফ্রিজে রাখা আছে, আরগুলো তো এমনি স্বাভাবিকভাবে এভাবে আছে আর কি। সব ওষুধ না হলেও তাপ সংবেদনশীল ওষুধের ক্ষেত্রে গুণগত মানে পরিবর্তন হতে পারে। নির্ধারিত সময়ের আগে কার্যকারিতা নষ্ট হয়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে জানান এই ওষুধ বিশেষজ্ঞ। ওষুধের যে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে সেটি কি হিসাব করে যে এটি 26-27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটি প্রিজার্ভ করলে, সংরক্ষণ করলে তবেই এই এক্সপায়ারি ডেট হবে, আদারওয়াইজ হবে। টেম্পারেচার সেন্সিটিভ এবং ময়েশ্চার সেন্সিটিভ যদি ড্রাগ হয়, সেই ড্রাগগুলো ব্যবহার করলে ডিগ্রেড হয়ে গেলে তখন ক্ষতিকর প্রভাবও পড়তে পারে। অধিকাংশ ওষুধের প্যাকেটে সংরক্ষণের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছরই তাপপ্রবাহের সময় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যায়। তবে বাংলাদেশের আবহাওয়া উপযোগী করেই ওষুধ মোড়কজাত করা হয় বলে দাবি ওষুধ প্রশাসন অধিদপ্তরের। আরেকটা ওষুধ বাংলাদেশে যখন তৈরি হয়, বাংলাদেশের ওয়েদারকে সামনে রেখেই কিন্তু তৈরি করা হয়। ওরা একটা স্ট্রেস কন্ডিশনে একটা স্টেবিলিটি দেখে যে আমার এত তাপমাত্রা পর্যন্ত স্ট্রেস কন্ডিশনে 6 মাস অ্যাক্সিলারেটেড স্টেবিলিটি বলি আমরা, যেটা দিয়ে আমরা পদের রেজিস্ট্রেশন দিয়ে থাকি এবং সেখানে শেলফ লাইফও নির্ধারণ করা হয়। সেখানে এই অল্প তাপমাত্রার তারতম্যে ওষুধ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে সর্বোচ্চ কার্যকারিতা পেতে হলে সরাসরি সূর্যের আলো ও বদ্ধ ঘরে ওষুধ সংরক্ষণ না করার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আসছে জাতীয় নির্বাচন বড় চ্যালেঞ্জ হবে উল্লেখ করে সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। ভোট চুরির অপরাধে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মিরাজ মিজুর রিপোর্ট। সোমবার গণভবনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনটা যেন আরো মজবুত থাকে। নির্বাচন, বৈশ্বিক সংকট ও ষড়যন্ত্রের ব্যাপারে খোলামেলা কথা বলেন। নেতাদের ভাগ্য বদল আর বিদেশিদের কাছে দেশের বদনাম করা নিয়ে ব্যস্ত থাকা দলের মুখে গণতন্ত্র নিয়ে হাউতাশ দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ছিল বলেই উন্নয়ন সম্ভব হয়েছে। এই উন্নয়ন যেন কেউ নস্যাৎ করতে না পারে। যে স্থিতিশীল একটা গণভব হয়েছে। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। বিদেশি রাষ্ট্রদূতরা দায়িত্বের বাইরে গিয়ে কিছু করলে বা সীমা লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। এ সময় 6 মার্কিন কংগ্রেসম্যানের চিঠি এবং ভারতের নতুন পার্লামেন্ট ভবনে অখণ্ড ভারতের মানচিত্রের মুরাল নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ধরনের অ্যাক্টিভিটিস অনেক বাড়বে, বাট কনস্ট্রাকটিভলি আমরা যেটা বলেছি যে উই উইল রিচ আউট টু অল দিজ মেম্বার্স। শুধু তাই নয়, এসব রিজন নিয়ে যাদের আগ্রহ আছে বা যে বিষয়গুলির অবতারণা করা হয়েছে যাদের আগ্রহ আছে, এই বিষয়গুলো আমরা সকলকেই আমাদের অবস্থান জানাবো। এটি অশোকান এম্পায়ার, মায়ুরা বলে জানে এই অঞ্চলের মানুষ, এবং সেটি হলো যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগের সেই সময়ের যে এই অঞ্চলটি ছিল তার একটি ম্যাপ, এবং সেখানে এটা মুরাল, এবং এই মুরালে ডেপিক্ট করা হয়েছে জার্নি বিভিন্ন সময়ের। তো এটা অতীতের যেটাতে কালচারাল সিমিলারিটি থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিয়াজো প্রোটোকল অফিসার এবং উপাচার্যের ব্যক্তিগত সচিব ইসমাইল হোসেন। গুরুত্বপূর্ণ এই পদটি অপব্যবহার করে তিনি নার্সিং ও মেডিকেল কলেজ থেকে লাখ লাখ টাকা বাগিয়ে নিচ্ছেন। কিন্তু তিনি শিক্ষাগত যোগ্যতার যে সনদ দিয়ে এই চাকরি নিয়েছেন সেই সনদটি জাল। এ অবস্থায় তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। ইসমাইল হোসেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিয়াজো ও প্রোটোকল অফিসার এবং উপাচার্যের ব্যক্তিগত সচিব। পদোন্নতি পেতে তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ সনদ ব্যবহার করেন।
তার দেয়া পিবিএ সনদ অনুযায়ী 048-150-45 রেজিস্ট্রেশনের শিক্ষার্থী ইসমাইল হোসেনের জন্ম তারিখ 17 নভেম্বর 1993 এবং তার বাবার নাম আব্দুর রাজ্জাক মিয়া। রামেবীর ইসমাইল হোসেনের ভোটার আইডি কার্ড ও অন্য সনদ অনুসারে তার জন্ম তারিখ 3 অক্টোবর 1995 এবং বাবার নাম শাহজাহান আলী। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সনদটি যাচাই করে তথ্য মিলেছে রামেবীর ইসমাইল হোসেন তাদের ছাত্র ছিলেন না। ওই সনদটি ঢাকার ওয়ারির ইসমাইল হোসেনের। ভেরিফাই করে আমার সন্দেহ হয়, কারণ সার্টিফিকেট যে এটা গেট আপটা এটা সন্দেহজনক মনে হয়েছে আমার। আমাদের এক জেনুইন স্টুডেন্ট আছে ইসমাইল হোসেন, তার সাথে এই স্টুডেন্টের ফাদার্স নেম একটা মিল পায় না। সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ পেয়েছেন দাবি করে রামেবীর উপাচার্য বলছেন, তদন্তের জন্য তারা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়কে লিখেছেন, সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবেন। আমরা সংশ্লিষ্ট ইউনিভার্সিটির কাছে আমরা লিখছি, ভার্বালি কথা বলছি, এবং তারা এই ঈদের ছুটিতে অনেকদিন বন্ধ ছিল, 8 তারিখে ওদের অফিস খুলছে। আবার ওদেরও একটা সমস্যা ছিল যে ওই ছেলেটা যেই ক্যাম্পাসে পড়াশোনা করছে সেই ক্যাম্পাসটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যার ফলে যে নতুন ক্যাম্পাসটা, ওই ক্যাম্পাসে এরা সঠিকভাবে বলতে পারতেছে না যে ওই কাগজগুলো আসলে কোথায় আছে। তো ওরা শীঘ্রই আমাদের এটা দিবে, আমাদের আইনানুগ যেই ব্যবস্থা সেটাই আমরা নিচ্ছি। সনদ জালিয়াতি করে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ একাধিক পদের দায়িত্বে থাকায় তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। এই প্রতারকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে প্রতিষ্ঠান যদি নিয়মিত মামলা, যে প্রচলিত আইনে যদি তার বিরুদ্ধে যদি মামলা না করে, এটা কিন্তু প্রতারককে বরং একটা সুযোগ তৈরি করে দেওয়া হয় তাকে বাঁচিয়ে দেওয়ার। আমি মনে করি যে এই জায়গায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রচলিত আইনে মামলা করা দরকার। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএর ভুয়া সনদ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে সান্ধ্য কোর্সে MBA করেন ইসমাইল হোসেন। এ বিষয়ে ক্যামেরায় তিনি কথা বলতে চাননি, তবে খুদে বার্তায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। বাংলাদেশের রিকশা অল্প টাকায় মধ্যবিত্তের স্বাচ্ছন্দ্যের বাহন হলেও ফার্মগেট এলাকায় হলিক্রস কলেজের সামনে রিকশা যেন আতঙ্ক আর ভোগান্তির নাম। পথচারীদের পথ আটকে যাত্রীর অপেক্ষায় রিকশা চালকরা। এমন চিত্র ফার্মগেট এবং পূর্ব পাশে হলিক্রস কলেজের গেটের মোড়ে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ঘড়িতে কাটায় তখন বেলা 12টা। ঢাকা উত্তর সিটির 26 নম্বর ওয়ার্ডের ফার্ম গেটের পূর্ব পাশে হলিক্রস কলেজের গেটের মোড়ে যাওয়ার ব্যস্ততম একটি সড়ক। সড়কটিতে প্রতিদিন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় লাখখানেক পথচারীর যাতায়াত। রিকশার দাপটে প্রতিনিয়ত তটস্থ পথচারীরা। মূল সড়কের উপরেই দুই সারিতে সড়কের উপর অপেক্ষামান রিকশা চালকরা। পথচারীদের চলাচলে ঘটছে বিঘ্ন। যানজট থাকলে যেতে সমস্যা হয়, এখানে রিকশা অনেক, ঠিক আছে, রিকশা কোনো লাইন টাইন নাই, জাম সব জায়গায়, এই যে গাড়িও হাঁটতে পারে না, আর খুব কষ্ট হয়। সড়ক দখল করে দাঁড়িয়ে থাকার অনুমতি কে দিয়েছে জানতে চাইলে রিকশা চালকদের পরিষ্কার জবাব, প্রতি টিপে 10 টাকা দিতে হয় তাদের। সিরিয়াল কে দেখে, লাইনম্যান আছে, উনি সিরিয়াল দেয়, সিরিয়াল 10 টাকা করে নেয়, আমরা সিরিয়ালে গাড়ি নিয়ে চলে যাই। ওনার নাম হচ্ছে মাসুদ। সড়কে রিকশার এমন খবরদারিতে ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষুব্ধ সড়কে চলাচলকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। ডাইনও টাকা না বামও টাকা না, অনেক টাইমে লাগিয়েও দেয়। তাদের অত্যাচারে এখানে থাকা বড় বড় দাম। জ্যামে পড়ে আমরা রাস্তা যখন পার হব তখন ওই রিকশারই আমার মেয়ের পায়ের উপর এসে গেল চাকাটা। দেশ টিভি টিম দেখার পর সড়কের জট ছাড়াতে বেশ তৎপর হয়ে ওঠেন ট্রাফিক পুলিশ। এমন অব্যবস্থাপনার কারণ জানতে চাইলে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। ভাই, একটু কথা বলি আপনার সাথে। আমরা জানতে চাচ্ছিলাম যে এইখানে যে লাইনম্যান মাসুদ, এখানে স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে পথচারীদের ভোগান্তি থেকে মুক্তি দিতে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আমরা অতি সত্বর এই জায়গাটি ঠিক করে দিব, যে সবারই যেন চলাফেরা সুবিধা হয়। তারা যদি কোনো চাঁদাবাজি মেতে থাকে, অবশ্যই আমরা গুরুত্ব সহকারে এটা দেখব
এবং এটা অতি সত্ত্বর বন্ধ করব। ভোগান্তি থেকে অতি সত্বর মুক্তি মিলবে আশা এই সড়কের পথচারীদের। ইফতেখার রেজা, রেশ টিভি, ঢাকা। অনুমতির প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে। এতে পাইকারি বাজারে দাম কমেছে 30 টাকা, কেজিতে বিক্রি হচ্ছে 60 টাকা করে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই 8টি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। প্রতি টন পেঁয়াজ 220 থেকে 250 মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। গত 15 মার্চ ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করেছিল সরকার। অবশ্য ঈদের পর থেকে পেঁয়াজের দাম বাড়তে থাকে, এক পর্যায়ে কেজি প্রতি মূল্য দাঁড়ায় 100-তে। এ অবস্থায় সোমবার কৃষি মন্ত্রণালয় 210টি আমদানির অনুমতি প্রদান করে, যার মাধ্যমে আসবে 2,80,000 টন পেঁয়াজ।